হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ডেন্সিটি। তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। তো আমি তোমাদের ক্লাস 10-এর সাঁওতাল বিদ্রোহ বা সাঁওতাল হুল সম্পর্কে জাস্ট একটু বুঝাবো। তারপর তোমরা বুঝে যে আমি পয়েন্টগুলো বলবো সেই পয়েন্ট অনুযায়ী তোমরা লিখবে, ঠিক আছে? তো এটা 8 নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট বা 4 নম্বরের জন্য আসতে পারে এটা। তো তোমরা তোমাদের মতন করে নোট বানাবে, বিভিন্ন জায়গা থেকে ডাটা সংগ্রহ করে তথ্য কালেক্ট করবে দিয়ে, ঠিক আছে? তো তোমরা জাস্ট সেই বিষয়টা সম্পর্কে বুঝে সবসময় চেষ্টা করবে যে জিনিসটা বুঝে যেতে, ঠিক আছে? বুঝবে, তারপর যাতে তোমরা কোনোভাবে মুখস্থ বা ঠোঁটস্থ না করেও যাতে লিখতে পারো সেই রকম সবসময় তোমরা পয়েন্টগুলো মনে রাখার চেষ্টা করবে। এইভাবে তোমাদেরকে কমপ্লিট করতে হবে যে কোনো পড়া, ঠিক আছে? তো সাঁওতাল বিদ্রোহ, যাকে সাঁওতাল হুল বলা হয়, তো হুল শব্দের অর্থই হচ্ছে বিদ্রোহ, ঠিক আছে? হুল শব্দের অর্থ বিদ্রোহ, তাই সাঁওতাল বিদ্রোহকে সাঁওতাল হুলও বলা হয়। তো কী হয়েছিল তখন তারা, অর্থাৎ সাঁওতালরা আগে যখন ব্রিটিশরা আসে কিংবা ব্রিটিশরা যখন প্রত্যক্ষভাবে তাদের উপর টর্চার শুরু করে বা প্রত্যক্ষভাবে তাদের উপর কার্য চালনা করে, অর্থাৎ তাদেরকে তাদের কার্যভার গ্রহণ করে যে তারা কিভাবে কোথায় থাকবে না থাকবে এই সমস্ত কিছু ভার নেওয়ার আগে, ঠিক আছে, তারা সেই মেদিনীপুর বলো, ছোটনাগপুর অঞ্চল যেগুলো, বীরভূম, মেদিনীপুর, হাজারিবাগ, এই জায়গাগুলোতে তারা একত্রিতভাবে স্বাধীনভাবে, অ্যাকচুয়ালি তারা স্বাধীনভাবে বসবাস করতো। তারা পতিত জমিতে, অর্থাৎ যে সকল জমিগুলো পড়েছিল, পাহাড়ি এলাকা বলো বা বন জঙ্গল এলাকা বলো, তো ওই জায়গাগুলোতে তারা একত্রে তারা জোটবদ্ধভাবে সাঁওতালরা বসবাস করতো। তো বন জঙ্গলগুলোকে তারা কেটে চাষযোগ্য, অর্থাৎ চাষ করা যাবে ওই রকমভাবে তারা জমিগুলোকে তৈরি করতো এবং সেখানে তারা কোনো ট্যাক্স ছাড়াই, বা যদি জমিদারকে ট্যাক্স দিত সেটাও নেগলিজেবল, অর্থাৎ খুব ন্যূনতম পরিমাণে হয়তো তারা ট্যাক্স দিত, কিন্তু তারা স্বাধীনভাবে তারা তাদের ইচ্ছে মতো বসবাস করতো সেই এলাকাগুলোতে, ঠিক আছে? তো যখন চিরস্থায়ী বন্দোবস্ত এলো বা যখন ব্রিটিশরা দেখলো যে সাঁওতালরা তারা স্বাধীনভাবে বসবাস করছে, তারা সরকারকে বা ব্রিটিশ সরকারকে কোনো রকম ডাইরেক্ট কর দিচ্ছে না, ট্যাক্স দিচ্ছে না, তো তাদেরকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন রয়েছে, তখন তারা ব্রিটিশরা তাদের দিকে নজর দেয়, অর্থাৎ সাঁওতালদের দিকে নজর দেয় যে তোমরা তো এতদিন ধরে চাষবাস করছো, কোনো ট্যাক্স দিচ্ছ না, এরকমভাবে তারা তাদের কাছ থেকে ট্যাক্স কালেক্ট করতে হবে এই উদ্দেশ্য নিয়ে তাদের ওপর বিভিন্নভাবে অত্যাচার শুরু করে। তো এই অত্যাচারে দেখো একটা জিনিস মাথায় রাখবে যে মানুষ যখনই শোষণ হয় না কেন, ঠিক আছে, তো মানুষের একটা ধৈর্যের সীমা রয়েছে। আমি একদিন সহ্য করলাম, 2 দিন করলাম, 3 দিন করলাম, 4 দিনও করলাম, এমনকি আমি বহু দিন সহ্য করে যাচ্ছি, কিন্তু তার মধ্যে যে ক্ষোভ জন্মায়, তার মনের মধ্যে যে বিদ্বেষ জন্মাবে, আস্তে আস্তে ক্ষোভ সৃষ্টি হবে, তার কিন্তু বহিঃপ্রকাশ একবার না একবার হবেই। তাই সেরকমই তোমরা ফরাসি বিপ্লব দেখেছো, বিভিন্ন ধরনের বিপ্লব দেখেছো, যে সাধারণ মানুষকে তোমরা যত উচ্চ বর্ণের শ্রেণীরা যতই তাদেরকে দবিয়ে রাখুক না কেন, তাদের ওপর যতই নির্যাতন করুক না কেন, যতই তারা অন্ধে বিশ্বাসী হোক না কেন, তারা যখন দীর্ঘ সময় ধরে একটা শাসক গোষ্ঠীর দ্বারা নির্যাতিত হয়, তখন তারা তার ক্ষোভের কিন্তু বহিঃপ্রকাশ করেই। যেমন ফরাসি বিপ্লবে রাজতন্ত্র বা তোমার ধর্মযাজকদের ওপর যে নির্যাতন হয়েছিল, তারা একটা টাইমে 1789 তোমরা জানো যে ফরাসি বিপ্লব হয়েছিল, যে তাদের যে, অর্থাৎ যখনই দেখবে যে একটা শ্রেণী আরেকটা সম্প্রদায় বা শ্রেণী নির্যাতন হচ্ছে বা শোষিত হচ্ছে, তখন সে শাসক গোষ্ঠীর ওপর প্রত্যক্ষভাবে হোক বা পরোক্ষভাবে হোক, পরোক্ষ না হলেও সেটা প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি একবার না একবার তার বহিঃপ্রকাশ ঘটে। এটাই হচ্ছে একটা নিয়ম। তেমনি সাঁওতাল বলো
বা বিভিন্ন এলাকাতে, ভারতেরই হোক না কেন, বিভিন্ন এলাকাগুলোতে যখনই ব্রিটিশ সরকাররা নির্যাতন করেছে, তাদের ওপর অত্যাচার করেছে, তখনই তার ফলস্বরূপ সাধারণ মানুষ তাদের লড়াই লড়েছে, তাদের অধিকারের জন্য লড়াই লড়েছে, তাদের সাম্যের জন্য, তাদের স্বাধীনতার জন্য লড়াই করেছে। ঠিক আছে, তো এইরকমভাবে একটা বিদ্রোহ সৃষ্টি হয়। ঠিক আছে, দীর্ঘদিন ধরে এক ক্ষোভের ওপর ক্ষোভ জন্মে 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 একবার তার বহিঃপ্রকাশের জন্যই এই ধরনের বিদ্রোহগুলো সৃষ্টি হয়। তো সাঁওতালরা তেমনই দীর্ঘদিন ধরে তারা তোমার কি বলছে যে এই ছোট নাগপুর বলো, পালামৌ, মানভূম, হাজারিবাগ, এই নামটা মনে রাখবে, হাজারিবাগ এলাকা। তো হাজারিবাগ, এই মেদিনীপুর, এই সকল অঞ্চলগুলোতে তারা স্বাধীনভাবে বসবাস করত। তারা জঙ্গলের ফল, জঙ্গলের কাঠ, সমস্ত ধরনের সুযোগ সুবিধা তারা ভোগ করত। কিন্তু ব্রিটিশদের যখন নজরে এলো, অর্থাৎ চিরস্থায়ী বন্দোবস্ত বলো, বা ব্রিটিশরা যখন তারা শক্তিশালী হলো, পাওয়ারফুল হলো, তারা ট্যাক্স কালেক্ট করার জন্য তাদের দিকে নজর দেয় যে এরা স্বাধীনভাবে বসবাস করছে, তো এদের থেকে আমাদেরকে কিছু অর্থ উপার্জন করতে হবে। তো তারা এই সুযোগ নিয়েই নানানভাবে তাদের ওপর অত্যাচার করত। তো আমরা যখন কারণ আলোচনা করব তখন কারণের মধ্যে এগুলো দেখব। ঠিক আছে, তো আমি জাস্ট তোমাদের ওভারভিউটা দিই। তো তখন তারা যখন মানে অ্যাকচুয়ালি যখন তারা নির্যাতিত হবে, নির্যাতন না, তারা যখন তাদের দ্বারা শাসন হবে, তখন বিভিন্ন কারণ, একাধিক কারণের জন্য তারা তাদের ওপর অসন্তুষ্টি তৈরি হবে। অর্থাৎ ব্রিটিশ সরকারের জন্য সাঁওতালদের মধ্যে অসন্তুষ্ট ক্ষোভ সৃষ্টি হবে, যার বহিঃপ্রকাশ হিসাবে তোমার 1800, সময়টা লেখা হয়নি, সরি, সময়গুলো পয়েন্ট করবে। তো সময়টা ছিল 1855-56 সাল। তো 1855-56 সালে সাঁওতাল বিদ্রোহ আমরা দেখতে পাবো। তো তাহলে বললাম যে ছোট নাগপুর, পালামৌ, মানভূম, হাজারিবাগ, এই সকল এলাকাগুলোতে তারা স্বাধীনভাবে বসবাস করবে। তারপর যখন চিরস্থায়ী বন্দোবস্ত হলো, তারপর তারা যখন দেখছে যে আমাদের ওপর চরম অত্যাচার করছে এই ব্রিটিশ সরকার, তখন তারা সেই এলাকাগুলোকে ত্যাগ করে আবার তার পার্শ্ববর্তী এলাকা, যেমন তোমার রাজমহল এলাকা। রাজমহল কোন জায়গাটা বলো তো? আমরা সাহেবগঞ্জ জায়গাটার নাম শুনেছি। বীরভূম, তোমার মুর্শিদাবাদ থেকে ফারাক্কা হয়ে পাকুড়ের দিক দিয়ে যাওয়া যায়। রাজমহল, যেখানে 3 পাহাড় রয়েছে, যেখানে মতি ঝর্ণা রয়েছে, ওই এলাকাটা হচ্ছে রাজমহল এলাকা। তো ওই রাজমহল এলাকাটাতে তারা বসবাস করত। রাজমহলের পার্শ্ববর্তী এলাকা, আবার কিছুটা মুর্শিদাবাদের অংশেও তারা থাকতো। এই সকল অঞ্চলগুলোতে তারা বসবাস করত। এই জায়গাটার নাম তারা দেয় দামিনী কোহ। তো দামিনী কোহ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ। তার জন্য আমি ব্র্যাকেটে এটা লিখে রেখেছি, তোমাদের প্রশ্নের মধ্যে আসে দামিনী কোহ কথার অর্থ কী, শব্দের অর্থ কী। তো দামিনী কোহ শব্দের অর্থ হচ্ছে পাহাড়ের প্রান্ত দেশ। তো এই জায়গাগুলোতে তারপরে বাসভূমিটা ত্যাগ করে, অর্থাৎ এই দামিনী কোহ এলাকাগুলোতে তারা বসবাস করতে শুরু করে। তো তাদেরকে নানানভাবে কঠোর নির্যাতন করা হবে, তাদের শায়েস্তা করা হবে। ঠিক আছে, তো একাধিক কারণের ফলে তোমার যেটা ঘটবে সেটা হচ্ছে যে এই নেতৃত্ব কারা কারা দিয়েছিল দেখো। এই নোটটা তোমরা কি করবে, এই নোটটা হচ্ছে তোমাদের শর্ট নোট। ঠিক আছে, এই আমি তোমাদের ক্লাসে করিয়েছি এর আগে যে প্রত্যেকটা বিদ্রোহের শর্ট নোট, সময়, কোথায় থাকতো, কারণ, জাস্ট পয়েন্টগুলো লিখে দিয়ে তোমার একটা পেজের মধ্যে ওটা থাকবে। তো যখনই তুমি সেই চ্যাপ্টারটা খুলবে তখন যাতে তোমরা শর্টভাবে দেখতে পাও এই নোটটা, ওই রকমভাবে তোমাদেরকে নোটটা তৈরি করতে হবে। শর্ট নোট থাকবে, এটা বড় প্রশ্নের জন্য, বড়োর জন্য আমি রেডি করছি না, এটা শর্ট তোমাদের কাছে থাকবে। ঠিক আছে, বড়োর জন্য তো আমি নোট দিব। তো
তো কে কে নেতৃত্ব দিয়েছিল দেখো, সিধু কানু, এই নামটা তো তোমাদের মনে রাখতেই হবে। আর সবার মনে আছে চাঁদ ও ভৈরব, চাঁদ ভৈরব এরা থাকবে, এই চারটা নাম হচ্ছে তোমার মেন চারটা নাম। তাছাড়াও বীর সিংহ, কালো প্রামাণিক, ডোমন মাঝি প্রমুখ এরা এই সাঁওতাল বিদ্রোহে নেতৃত্ব দিয়েছিল। তো সিধু ও কানুর নেতৃত্বে প্রায় 10,000 সাঁওতাল মিলে 30শে জুন, কত 30শে জুন ভাগনাডিহির মাঠ বলে একটা জায়গা থাকবে, ভাগনাডিহির প্রান্ত, তো ভাগনাডিহির প্রান্তে তারা একত্রিত হবে এবং তারা শোষণমুক্ত স্বাধীন সাঁওতাল রাজ্য প্রতিষ্ঠার দাবি করবে। অর্থাৎ তারা দেখছে যে ব্রিটিশরা আমাদের এত রকমভাবে অত্যাচার করছে, আমাদেরকে দবিয়ে রাখছে, তো আমরা আমাদের স্বাধীনতা চাই, আমরা এই ব্রিটিশ সরকারের পরিচালনা থেকে, আমরা কঠোর শাস্তি থেকে আমরা মুক্তি পেতে চাই। তার জন্য তারা একটা স্বাধীন রাজ্যের দাবি করে যে আমাদেরকে আলাদা একটা রাজ্য করে দেওয়া হোক, আমাদেরকে আমাদের স্বাধীনতা দেওয়া হোক। ঠিক আছে, তো এটা হবে ভাগনাডিহির প্রান্তে কত তারিখ 30শে জুন। প্রায় 10,000 সাঁওতাল মিলে সিধু ও কানুর নেতৃত্বে তারা একত্রিত হবে। ঠিক আছে, তো এই সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। তো সাঁওতাল বিদ্রোহের একাধিক কারণ ছিল, যেমন পতিত জমির ওপর কর। দেখো পয়েন্টগুলো তোমরা তোমাদের মতন করেও দিতে পারো, আবার যখন নোটগুলো দেখবে একাধিক পয়েন্টে আর এক এক রকমের পয়েন্ট থাকবে। পয়েন্টের নাম যাই হোক না কেন, তোমাদের মেন পয়েন্টের উত্তরটা যাতে হয়, মানে কারণগুলো তো ছিল একই, কিন্তু কে কীভাবে দিবে পয়েন্টগুলো এটা তার ব্যাপার। তো যেমন 1 নম্বর আমি দিতে পারি যে পতিত জমির ওপর বিপুল পরিমাণে রাজস্ব, অর্থাৎ যে সকল জমিগুলোতে তারা করমুক্তভাবে বা খুব কম পরিমাণে কর দিয়ে, ট্যাক্স দিয়ে তারা চাষবাস করতো, তো তারপরে সাঁওতালরা যখন চাষ করতো তখন ব্রিটিশ সরকার সেইগুলো ডাইরেক্টলি তাদের আন্ডারে নিয়ে নিল, অর্থাৎ তাদের অধীনে নিল এবং তাদেরকে প্রচুর পরিমাণে ট্যাক্স দিতে হবে, এরকম একটা ট্যাক্স সিস্টেম চালু করলো। এবার ওই ট্যাক্স সিস্টেমটা, অর্থাৎ এটা পয়েন্টটা লিখে দিই, বিপুল রাজস্ব, অর্থাৎ ব্রিটিশ সরকার সাঁওতালদের করমুক্ত জমিতে বিপুল পরিমাণে ট্যাক্স বা কর আরোপ করে। ঠিক আছে, যার ফলে তারা অসন্তুষ্ট হয় এবং তারা সশস্ত্রভাবে বিদ্রোহী হয়ে ওঠে। ঠিক আছে, এটা একটা পয়েন্ট হতে পারে। তারপর এটা হতে পারে যে এখানে মহাজনী শোষণ দেওয়া যায়। ঠিক আছে, মহাজনী শোষণ, অর্থাৎ যে সকল জমিদারগুলো ছিল বা মহাজনরা ছিল, তারা কি করতো, সাঁওতালরা মানে অ্যাকচুয়ালি মনে করো এটা হচ্ছে ব্রিটিশ সরকার দেখছে যে এই এলাকাটা হচ্ছে সাঁওতাল এলাকা, তখন একজন মহাজন থাকতো, ওই মহাজনকে বলা হতো যে তুমি এখান থেকে বিপুল পরিমাণে, অর্থাৎ প্রচুর পরিমাণে ট্যাক্স কালেক্ট করো, আর ট্যাক্স কালেক্ট করে আমাকে দাও, অর্থাৎ ব্রিটিশ সরকারকে দাও। এই জন্য মহাজনকে প্রচুর পরিমাণে চাপ দেওয়া হতো ট্যাক্স কালেক্ট করার জন্য। এবার তারা প্রচুর পরিমাণে ট্যাক্স কালেক্ট করতো মহাজনরা। এবার প্রচুর পরিমাণে যদি ট্যাক্স কালেক্ট করতে চায় তাহলে তারা কীভাবে কালেক্ট করবে, তখন সাঁওতালদেরকে প্রচুর টর্চার করা হবে, তাদেরকে বেশি পরিমাণে ট্যাক্স দিতে হবে, এরকম নীতির জন্য তারা কি করবে, তাদের অত্যাচার করবে নানানভাবে, তাদেরকে বেশি পরিমাণে ফসল উৎপন্ন করতে বলবে। দেখা যেত যে ধরো যে 100 টাকা ইনকাম হলো, তো তার মধ্যে 80 টাকাই তাকে ট্যাক্স দিতে হলো। ঠিক আছে, বা তার মধ্যে 5% হয়তো তোমার মহাজন নিবে, এরকমভাবে প্রচুর পরিমাণে ট্যাক্স কালেক্ট করার জন্য তাদেরকে অত্যাচার করত। তো মহাজনরাও তার সাথে সাথে তারা শোষণ করতো, অর্থাৎ বিপুল পরিমাণে যখন আমরা ট্যাক্স কালেক্ট করা দেখলাম, রাজস্ব আদায়, তো ব্রিটিশ সরকার কর্তৃক এলো আর মহাজনী শোষণ,
ঠিক আছে, মহাজনরা শোষণ করতো। আর একটা এখানে বিষয় আছে, যেটা হচ্ছে 3 নম্বর, ভুয়ো বাটখারা। ভুয়ো বাটখারা, যেটা তোমরা কেনারাম ও বেচারাম নামে জানো। ভুয়ো ভুয়ো বাটখারা। তো ভুয়ো বাটখারা কোনটা? বেচারাম আর কেনারাম। কেনারাম আর বেচারাম। আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি। তো বেচারাম আর কেনারাম কি? মনে করো যে এটা হচ্ছে ব্রিটিশ সরকার, ঠিক আছে, আর এটা হচ্ছে সাঁওতাল। এটা হচ্ছে সাঁওতাল। এবার এই সাঁওতালরা ধরো যে মানে ঠক ব্যবস্থা, যেটা মানে যারা ঠকে না, কারচুপি করা, এটা তো এটা হচ্ছে ব্রিটিশ সরকার, আর এটা হচ্ছে সাঁওতাল। তো ব্রিটিশ সরকার যখন সাঁওতালদের কাছ থেকে কোনো পণ্য বা কোনো সামান কিনছে, ঠিক আছে, যখন ব্রিটিশ সরকার কিনছে তখন কি করছে, তারা বাটখারাটা কেমন করছে, বাটখারাটা বেশি ওজনে করছে, ঠিক আছে, বেশি ওজনে করছে, ভারী করছে। তখন কি হচ্ছে, এর ফলে তারা বেশি যেহেতু ওজনের বাটখারা ব্যবহার করছে, তখন এদের কাছ থেকে, সাঁওতালদের কাছ থেকে খুবই পরিমাণে মানে বেশি পরিমাণে মাল তারা নিচ্ছে, ঠিক আছে, তাদেরকে ঠকিয়ে বেশি পরিমাণে নিচ্ছে। আবার যখন এরাই যখন এদেরকে কিছু বিক্রি করছে, ঠিক আছে, সাঁওতালদের কাছে কিছু বিক্রি করছে, তখন হালকা পরিমাণে, ঠিক আছে, ছোট্ট একটা বাটখারা হালকা পরিমাণে বাটখারা ব্যবহার করছে। তখন তাদের কাছে তো বেশি দাম নিচ্ছে, আবার তার ফলে তারা কম পণ্যও দিচ্ছে বা কম জিনিস তাদেরকে দিচ্ছে, ঠিক আছে। এইরকমভাবে ঠকদারি ব্যবস্থা তারা চালু করেছিল। এটাকে কেনারাম বা বেচারাম বলা হয়। এটা হচ্ছে ভুয়ো বাটখারা নীতি, ঠিক আছে। তাহলে কেনারাম আর বেচারামটা যাতে কনফিউশন না হয়, সবসময় মনে রাখবে যে ব্রিটিশরাই তো লাভ করতে চাইবে। অর্থাৎ আমি যদি ব্রিটিশ হই, আমি যদি তোমাদের কাছ থেকে কিছু কেনার চেষ্টা করি, কিছু যদি কিনি, তাহলে কি করব, বেশি পরিমাণে যেহেতু মাল নিব, তার জন্য আমি বেশি ভারী বাটখারা ব্যবহার করব। এই ক্ষেত্রে হলো কেনারাম। আর বেচারাম যখন বিক্রি করছে, ঠিক আছে, এক্ষেত্রে ব্রিটিশ সরকার যখন বিক্রি করছে তখন হালকা ওজনের বাটখারা ব্যবহার করছে। এটা হচ্ছে ভুয়ো বাটখারা ব্যবস্থা, ঠিক আছে, কেনারাম বেচারাম। এটা একটা গেল। আর একটা পয়েন্ট আছে তোমাদের, আর একটা পয়েন্ট দেওয়া যায়, এটা হচ্ছে রেলপথ বিস্তার, ঠিক আছে। রেলপথ বিস্তার। লর্ড ডালহৌসির আমলে তোমরা জানো যে রেলপথ বিস্তারের কাজ চালু হয়েছিল। তো লর্ড ডালহৌসির আমলে রাজমহল বলো, রামপুরহাট, ঠিক আছে, রাজমহল, এই যে জায়গাটা দেখালাম, ঠিক আছে, এই যে রাজমহল এলাকা, তো সাঁওতাল পার্শ্ববর্তী এলাকা এগুলো। তো রাজমহল বলো, তারপর তোমার রামপুরহাট, ভাগলপুর, সাহেবগঞ্জ স্টেশন তোমরা জানো যে যখন 3 পাহাড় যাওয়া হয়, তখন 3 পাহাড় না, সরি, মতি ঝর্ণা যায়, তখন সাহেবগঞ্জ স্টেশনে নামতে হয়। তো সাহেবগঞ্জ, এই সকল এলাকাগুলোতে, ঠিক আছে, ওই সকল এলাকাগুলোতে তোমার রেলপথ বিস্তারের জন্য, ঠিক আছে, প্রচুর পরিমাণে জঙ্গল কাটতে হবে, এটা একটা। এবার প্রচুর পরিমাণে মাজদুর লাগবে। মাজদুর মানে হচ্ছে তোমার এই কাজ করার জন্য লোক লাগবে। তখন সাঁওতালদেরকে খুবই কম বেতন দেওয়া হতো, ঠিক আছে, খুবই কম মজুরি দিয়ে তাদেরকে অত্যাচার করে, তাদের কঠোরভাবে মানে পরিশ্রম করানোর জন্য তাদেরকে খুব কম মানে মূল্য দিয়ে বা খুব কম পরিমাণে মজুরি দিয়ে তাদেরকে জোর জবরদস্তিমূলক তাদেরকে কাজ করানো হতো, ঠিক আছে। অর্থাৎ তারা খুব কম বেতনে সেখানে কাজ করতে হতো তাদেরকে। এটা একটা ছিল। তো এই ক্ষেত্রে তারা অনেক শোষণ হয়েছে, এক্ষেত্রে তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছে। তারপর আর একটা পয়েন্ট দেওয়া হবে, সেটা হচ্ছে খ্রিস্টান মিশনারি। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, খ্রিস্টান মিশনারি। খ্রিস্টান মিশনারি। তো খ্রিস্টান মিশনারি কি? অর্থাৎ খ্রিস্টান ধর্ম যাজক, মানে যারা খ্রিস্টান ধর্মকে প্রমোট করতে বা খ্রিস্টান ধর্মের বিস্তার করার জন্য ভারতবর্ষে এসেছিল, তাদেরকে খ্রিস্টান মিশনারি বলা হয়, তোমরা জানো। তো
যারা খ্রিস্টান ধর্মকে বিস্তার করার উদ্দেশ্যে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো থেকে এসেছিল, পশ্চিমী দেশগুলো থেকে, ঠিক আছে, খ্রিস্টান ধর্মকে বিস্তার করার জন্য ভারতে। তো খ্রিস্টান মিশনারিদের এখানে এক ধরনের চাপ হয়। তো তারা কি করতো, তারা দেখছে যে এরা হচ্ছে সাঁওতাল, ঠিক আছে, এখানে সাঁওতালরা বসবাস করে। তো খ্রিস্টান মিশনারিরা এখানে আসতো, এসে তাদের উদ্দেশ্য ছিল যে প্রথমত তাদের খ্রিস্টান ধর্ম স্প্রেড করবে, মানে প্রসার ঘটাবে, ঠিক আছে। তো এর ফলে তো মানে তাদের তো ধর্ম পরিবর্তন হচ্ছে, তার পাশাপাশি দেখছে তাদেরকে যদি আমরা খ্রিস্টান ধর্মে কনভার্ট করি, তখন ব্রিটিশ সরকারকে তারা কি করবে, মানে শ্রদ্ধা করবে ব্রিটিশদেরকে, মানে ব্রিটিশদের বিরুদ্ধে যে তারা বিদ্রোহ করবে এরকম কোনো আশঙ্কা হয়তো থাকবে না, খুব কম থাকবে যদিও হয়, ঠিক আছে। তো তাদেরকে যেহেতু রেসপেক্ট করবে, তার জন্য সাঁওতালরা তাদের ওপর, মানে তাদের কথা অমান্য করবে না, তারা যেটা বলবে এরকমই শুনবে, ঠিক আছে। একটা পাওয়ারফুল সৈন্যবাহিনীও তৈরি করা যাবে। তো বিভিন্ন কারণ, ঠিক আছে, বা খ্রিস্টান ধর্ম প্রসার ঘটানোর জন্যই, ঠিক আছে, প্রচুর পরিমাণে ট্যাক্স কালেক্ট করার উদ্দেশ্য তারা খ্রিস্টান ধর্ম স্প্রেড করার জন্য বা প্রসার ঘটানোর জন্য এই সাঁওতাল এলাকাগুলোতে, ঠিক আছে, সাঁওতাল এলাকাগুলোতে খ্রিস্টান মিশনারিদেরকে পাঠানো হবে যে তোমরা ওখানে যাও, তাদেরকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করো। যার কারণে তোমরা দেখবে, তোমরা যদি এখনও পাকুড় এলাকাগুলোতে যাও তাহলে অনেক পরিমাণে সেখানে দেখবে অনেক পরিমাণে সাঁওতাল থাকে। ওই সাঁওতালগুলোর বেশিরভাগই ধর্ম দেখবে যে খ্রিস্টান, বা সাঁওতালরা ওই জায়গাগুলোতে অনেক চার্চ দেখতে পাওয়া যায়। তোমরা যদি পাকুড় যাও তাহলে দেখতে পাবা সেখানে অনেক চার্চ থাকে। তো তারা বেসিক্যালি সেই সময় থেকেও এখন পর্যন্ত দেখতে পাই যে তারা খ্রিস্টান ধর্মকে অনেক ক্ষেত্রে পালন করে থাকে, খ্রিস্টান ধর্মকে। তো তার প্রভাব কিন্তু এখনও বর্তমানেও রয়েছে, ঠিক আছে। তো তারা খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য খ্রিস্টান মিশনারিদের পাঠাতো ব্রিটিশ সরকার, ঠিক আছে। তো এখানে তারা খ্রিস্টান ধর্ম, ধরো যে প্রত্যেকেরই তো একটা নিজস্ব আবেগ রয়েছে ধর্মের প্রতি, তাই না? তো খ্রিস্টান ধর্ম প্রসারের জন্য যখন আসতো তারা, তখন তারা খ্রিস্টান ধর্ম হয়তো গ্রহণ করতে চাইছে না, কিন্তু না বলছে তোমরা যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমাদের এরকম সুযোগ থাকবে, সুবিধা থাকবে। তার জন্য তাদেরকে ভুলিয়ে ভালিয়ে খ্রিস্টান ধর্মে কনভার্ট করার চেষ্টা করতো। কিন্তু ধর্মের জন্য তো প্রত্যেকটা মানে সম্প্রদায়ের নিজস্ব একটা আবেগ রয়েছে, তাই না? আমাদের যেমন মুসলিম সম্প্রদায়ের নিজস্ব একটা আবেগ রয়েছে, হিন্দুদের রয়েছে, তাদের কাছে নিজের ধর্মটাই, মানে প্রতিটা সম্প্রদায়ের কাছেই নিজের ধর্ম হচ্ছে নিজের আবেগ, নিজস্ব একটা আবেগ, ঠিক আছে। তো অবশ্যই তারা কনভার্ট হতে চাইবে না, কিন্তু তাদের জোরজবরদস্তি করা হতো। তো এইভাবে তারা তাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করেছিল খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে, ঠিক আছে। তো এটা একটা গেল 5 নম্বর পয়েন্ট। আর 6 নম্বর পয়েন্ট হচ্ছে 4 নম্বর নীল চাষে বাধ্য করা, ঠিক আছে, নীল চাষ, সরি, তোমরা জানো যে প্রচুর পরিমাণে নীল চাষ করা হতো, মানে নীল চাষ করার জন্য আমাদের ভারতবর্ষে নির্যাতন করেছে বা চাপ সৃষ্টি করেছে এই ব্রিটিশরা। তো নীল চাষ করার জন্য তাদেরকে, মানে ভারতীয়দের প্রচুর পরিমাণে বিভিন্ন সম্প্রদায়কে বিভিন্ন জায়গাগুলোতে, তোমরা ভারতের যে কোনো কোণাতে চলে যাও না কেন, তাদেরকে নীল চাষ করানোর জন্য প্রচুর জোর দেওয়া হতো ব্রিটিশদের দ্বারা। তো আবার নীল চাষের একটা কুফল হচ্ছে কি, যে সকল এলাকাগুলোতে, মানে যে সকল জমিতে নীল চাষ করা হতো তার উর্বরতা কমে যেত, ঠিক আছে। সেখানে আগের মতো আর ভালো চাষ হবে না, অর্থাৎ সেই মাটির যে উর্বরতা রয়েছে সেটা ডিক্লাইন হয় বা সেটা কমে আসে, ঠিক আছে। তার কারণে চাষিরা সবসময় চেষ্টা করতো তারা নীল চাষ করবে না, কিন্তু তারা নীল চাষ করার জন্য প্রচুর পরিমাণে তাদেরকে চাপ সৃষ্টি করতো, ঠিক আছে। এভাবে তাদের মধ্যে এই নীল চাষটাও কিন্তু একটা ক্ষোভের কারণ হয়ে গেছিলো। তো তোমরা ইতিমধ্যে 6খানা কারণ দেখতে পেলো, ঠিক আছে, সাঁওতাল বিদ্রোহে। তো দেখো, রাজস্ব প্রচুর পরিমাণে নিচ্ছে, মহাজনরা শোষণ করছে, ভুয়ো বাটখারা নীতি চলছে, তাদেরকে শোষণ করা হচ্ছে, রেলপথ বিস্তারের জন্য তাদেরকে
কম মজুরিতে বেশি পরিমাণে কাজ করানো হচ্ছে। খ্রিস্টান মিশনারিরা তাদের খ্রিস্টান ধর্ম প্রচার করার জন্য নিজেদের মতন করে তাদেরকে চাপ দিচ্ছে, নীল চাষে বাধ্য করছে। তো একাধিক কারণে তারা এই ব্রিটিশ সরকারের প্রতি অসন্তুষ্ট হয়েছিল, যার কারণে আমরা দেখতে পাই যে প্রায় 10,000 সৈন্য মিলে 30শে জুন ভাগনা দিঘির মাঠে তারা একত্রিত হয়ে সাঁওতালরা একত্রিত হয়ে তাদের নিজস্ব রাজ্য প্রতিষ্ঠার দাবিতে তারা মুক্ত হতে চেয়েছে। তারা এই ব্রিটিশ সরকারের চক্র থেকে তারা মুক্তি হতে চেয়েছে। তো এইগুলো ছিল তোমার একাধিক কারণ, যে কারণে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল। এবার আমরা দেখব সাঁওতাল বিদ্রোহের ফলাফল বা সাঁওতাল বিদ্রোহ হলো এর ফলে কি হলো। সাঁওতাল বিদ্রোহ যদিও ব্যর্থ হয়ে গিয়েছিল, তোমরা দেখতে পাচ্ছ 1856 সালের ফেব্রুয়ারি মাসে সিধু ও কানুর ফাঁসি হয়। তো সাঁওতাল বিদ্রোহের যে প্রধান নেতা সিধু ও কানু আমরা জানি। তো এই সিধু ও কানুকে ব্রিটিশ সরকার 1856 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে তাদের ফাঁসি দেওয়া হয়। তো তাদের ফাঁসি দেওয়া হলো। তাছাড়া প্রায় 23,000 বিদ্রোহী, 23,000 প্রায় বিদ্রোহী সাঁওতালকে তারা নির্মমভাবে, কোনো মায়া ছাড়াই নির্মমভাবে, কঠোরভাবে তারা হত্যা করে এই বিদ্রোহীদেরকে। তো দেখতে পাচ্ছ যে তোমরা এই যে সাঁওতাল বিদ্রোহ হয়েছিল এর ফলাফলটা কতটা খারাপ হয়েছিল। যে তাদের যে নেতা, তাদের ফাঁসি হলো, প্রায় 23,000 মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তার এটা কতটা বিফল হয়েছিল। কিন্তু মনে রাখবে যে যখনই একটা বিদ্রোহ বা যখনই একটা বিপ্লব বলো বা যখনই একটা তোমার যখনই একটা বিদ্রোহ দমন হবে, ঠিক আছে, বিদ্রোহ বহিঃপ্রকাশ হবে, তো ওই বিদ্রোহটা সফল হলে তো খুবই ভালো, তার যে দাবিগুলো রয়েছে সেগুলো সফল হবে। কিন্তু মনে রাখবে যখনই একটা বৃহৎ বিপ্লব বা বৃহৎ বিদ্রোহ ব্যর্থ হোক না কেন, তার তার তো কুফল থাকেই, কিন্তু তার পাশাপাশি আমরা সুফলও দেখতে পাই। কেন? কারণ ধরো যে হচ্ছে আমি ব্রিটিশ সরকার, এবার আমার বিরুদ্ধে, ঠিক আছে, এখানে ধরো যে 100 ব্রিটিশ সরকার রয়েছে, আর এখানে হাজার হাজার মানুষ বা লাখ লাখ মানুষ তাদের বিরুদ্ধে একত্রিত হয়েছে। তো তারা ঠিকই ওদেরকে ব্যর্থ করে দিল, তাদের দবিয়ে দিল ঠিকই, কিন্তু তাদের মধ্যে তো একটা আশঙ্কা সৃষ্টি হলো, তাই না, ব্রিটিশ সরকারের মধ্যে, যে এরা পরবর্তী সময়ে আমাদের জন্য সশস্ত্রভাবে তারা জোট হতে পারে, আবার আমাদের বিরুদ্ধে তারা হামলাও করতে পারে, আক্রমণ করতে পারে। তাদের মধ্যে তো ক্ষোভ থাকবেই, তাদের মধ্যে তো একটা আশঙ্কা থাকবে, ভয় কাজ করবে, তাই না। তার কারণে তো যখন সেটা ব্যর্থ হওয়ার ফলেও কিন্তু কিছু প্রভাব আমরা তার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দেখতে পাই। তাদের মধ্যে একটা ভয় কাজ করে যে এরা যে কোনো সময় আমাদের বিরুদ্ধে লড়াই করতে পারে, তাদের জন্য কিছুটা হলো দাবি মান্য করতে হবে। তো এই কারণে কিছু আমরা প্রত্যক্ষ বা পরোক্ষ ফলাফল দেখতে পাই যে কোনো বিদ্রোহের। ঠিক আছে, তো এবার দেখব ফলাফলগুলো কি হয়েছিল। ঠিক আছে, তো 1 নম্বর ফলাফল হচ্ছে যে ফিক্স রেট বা তোমার যে ট্যাক্সটা নেওয়া হতো সেটা নির্ধারণ করা। 1 নম্বর কি হলো, যে সুদের হার নির্ধারণ। হ্যাঁ, বাংলাতেই করছে না। সুদের হার নির্ধারণ করা হলো, অর্থাৎ তাদেরকে যে নানানভাবে 5 রকমভাবে, ধরো যে এখানে একরকম সুদ নেওয়া হতো, এখানে একরকম সুদ নেওয়া হতো বা ট্যাক্স নেওয়া হতো। এই ট্যাক্সটাকে তারা ঠিক করলো, ব্রিটিশ সরকার ভয়ে সেটা ঠিক করলো যে আচ্ছা ফিক্স করা হলো যে তোমাদেরকে 100 টাকার মধ্যে হয়তো
20% দিতে হবে বা 40% দিতে হবে, এরকমভাবে তাদের ট্যাক্সের পরিমাণটা নির্ধারণ করা হলো, ঠিক আছে, একটা ফিক্সড রেট রাখা হলো। এটা একটা হলো। 2 নম্বর তোমার সাঁওতাল পরগনা গঠন, ঠিক আছে, সাঁওতাল পরগনা গঠন। সাঁওতাল পরগনা গঠন করা হলো, অর্থাৎ তারা ঠিক করলো যে এটা হচ্ছে সাঁওতাল এলাকা, ঠিক আছে, এখানে কেউ প্রবেশ করবে না, কোনো ব্রিটিশ সরকার ডাইরেক্টলিভাবে এখানে অত্যাচার করবে না বা এখানে কার্যচালনা করবে না বা কোনো সৈন্যবাহিনী এখানে রাখা হবে না, অর্থাৎ এটা হচ্ছে সাঁওতালদের এলাকা। সাঁওতালরা এখানে নিজেদের মতোভাবে স্বাধীনভাবে কিছু নিয়ন্ত্রণের মাধ্যমে, ঠিক আছে, কিছু নিয়ন্ত্রণের মাধ্যমে স্বাধীনভাবে সম্পূর্ণ না হলেও তাদেরকে নিয়ন্ত্রণ করা হবে এবং তারা এখানে শান্তিপূর্ণভাবে নিজের এলাকায় বসবাস করবে, ঠিক আছে। এখানে এটা সাঁওতাল আচ্ছা হ্যাঁ, তাদের একটা তাদের সাঁওতাল পরগনা গঠন করা হলো, যে এটা হচ্ছে সাঁওতালদের এলাকা, এখানে ব্রিটিশ সরকার কোনো আইন কার্যকর হবে না, তাদের ন্যূনতম আইন এখানে মান্যতা দেওয়া হবে বা খুব কম পরিমাণে আইন এখানে কার্যকর করা হবে, ঠিক আছে। এরকম একটা স্বাধীন পরগনা গঠন করা হলো, সাঁওতাল পরগনা গঠন করা হলো। 3 নম্বর ফলাফল হয়েছিল তোমার অনুপ্রবেশ নিষিদ্ধ করা। অনুপ্রবেশ নিষিদ্ধ, অর্থাৎ তোমরা যে দেখতে পেলে সাঁওতাল পরগনা গঠন করা হলো, তো ওখানে বলা হলো যে এখানে শুধুমাত্র সাঁওতালরা বসবাস করবে শান্তিপূর্ণভাবে, এখানে ব্রিটিশ সরকার কোনো আইন এখানে কার্যকর হবে না, তাই না। তো যেহেতু এখানে ব্রিটিশ সরকাররা হবে না, কিন্তু এখানে একটা শর্ত ছিল যে এখানে ঠিক আছে ব্রিটিশরা অনুপ্রবেশ করবে না, কিন্তু তাদের যে খ্রিস্টান মিশনারিগুলো এসছিল ধর্ম প্রচার করার জন্য, এখানে কিন্তু তারা স্বাধীনভাবে প্রবেশ করবে, অর্থাৎ খ্রিস্টান মিশনারিদের ছাড়া মহাজন বলো বহিরাগতদের অর্থাৎ ব্রিটিশ সরকারের ব্রিটিশ কর্মচারীদের অনুপ্রবেশটা নিষিদ্ধ করা হলো। তার মানে তোমরা দেখতে পেলে এখানে ওদের চালটা কতটা, যে তারা মানে সম্পূর্ণ মুক্ত হবে না, ঠিক আছে, ব্রিটিশ সরকার সম্পূর্ণ তাদের ক্ষমতা থেকে বিলোপ হতে চাইবে না, তারা সবসময় চাইবে যে একটা এলাকাকে ডোমিনেট করতে, অর্থাৎ সেখানে প্রভাবটা বিস্তার করে রাখতে। তারা এখানে খুব চাল খেলিয়ে প্ল্যানিংটা খুব সুন্দর করে, যে এখানে ব্রিটিশ অর্থাৎ খ্রিস্টান মিশনারিদের রাখা হবে, এখানে খ্রিস্টান মিশনারিরা আসবে, তারা খ্রিস্টান ধর্মের স্প্রেড করবে বা প্রচার করবে এবং তাদেরকে খ্রিস্টান ধর্মে কনভার্ট করার চেষ্টা করবে, এখানে তাদেরকে রাখা হবে। এবার তারা দেখছে যে এখানে যদি খ্রিস্টান মিশনারিরা আসে তাহলে ব্রিটিশ সরকারের এটা ফাঁদ, ঠিক আছে, যে এখানে খ্রিস্টান মিশনারিরা থাকবে, তাদেরকে যদি ব্রিটিশ তাদেরকে যদি খ্রিস্টান ধর্মে কনভার্ট করা হয় তাহলে তারা ব্রিটিশদের আইন মানবে, তারা ব্রিটিশদের কথা মতো চলবে, ব্রিটিশদেরকে রেসপেক্ট করবে, তাদের আইনে মান্যতা দেবে, এরকম যাতে প্রভাব পরবর্তী সময় বিস্তার করা যায়, তার জন্য এখানে কিন্তু খ্রিস্টান ধর্ম প্রচারের উদ্দেশ্যটা কিন্তু এখান থেকে মুক্ত করা হয়নি, সেই উদ্দেশ্যে কিন্তু তোমার বহিরাগতদের বলো বা তোমার মহাজনদের এদের প্রবেশটা নিষিদ্ধ করা হলো, কিন্তু খ্রিস্টান মিশনারিদের স্বাধীনভাবে এখানে অনুপ্রবেশ ঘটার একটা সুযোগ করে দেয়, ঠিক আছে। তারপর তো এই ছিল 3টা তোমাদের ফলাফল। তো তোমরা তোমাদের মতো করে নিজেদের মতো করে এটা নোটটা বানিয়ে রাখবে, শর্ট নোট, এইভাবে নোটটা লেখার আগে, যাতে তোমরা কুইক রিভিশন করতে পারো তাড়াতাড়ি, আর সবসময় মনে রাখবে এই পয়েন্টগুলো। তো পয়েন্টগুলো যদি মনে থাকে তাহলে তোমরা বলতো নিজেরাই করতে পারবে না খুব সুন্দরভাবে। তো এটা স্ক্রিনশট নিয়ে নাও, তারপর তোমরা
নিজেদের মতো পয়েন্ট করো। আর যখন বড় প্রশ্ন লিখবে এর মধ্যে থেকে তোমরা লিখতে পারবে, যদি বড় প্রশ্ন নাও মুখস্থ করো কিন্তু তোমরা বড় প্রশ্ন মুখস্থ করবে আর তার মধ্যে এই পয়েন্টগুলো অবশ্যই রাখবে। ঠিক আছে, থ্যাংক ইউ।